ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি, মৌন মিছিল। নিজ স্বার্থে ছাত্রদের ব্যবহারকারী উপাচার্যের দরকার নেই, মন্তব্য সুরঞ্জিতের। ছাত্রলীগের ছেলেদের এর মধ্যে জড়িয়ে পড়া আমাদেরকে সত্যিই বিব্রত করেছে। অবৈধভাবে বিদেশ গিয়ে অনেকেই শিকার হচ্ছেন অপহরণের। প্রবাসী বাংলাদেশিরাও জড়িত। লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোয় চাপের মুখে মধ্য নিম্নবিত্তরা। খরচ বাড়বে জীবনযাত্রায়, সেবা খাতে ব্যয় নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। কুমিল্লার কোটবাড়িতে ট্রাক উল্টে 7 নির্মাণ শ্রমিক নিহত। গ্রামের বাড়ি গাইবান্ধায় স্বজনদের আহাজারি, আহত আরো 5। এবং ফেলানীর পরিবারকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারত সরকারকে দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ। সময় বেঁধে দিল 6 সপ্তাহ। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি মিজানুর রহমান কবির। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। হামলার ঘটনায় জড়িতের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরাও। এই হামলার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সিলেট থেকে আব্দুল আহাদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল 9টায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। পরে সকাল 10:30টার দিকে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্যান্টিন থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়। বেলা 12টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও শিক্ষকদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। কষ্ট তো থাকে, কষ্ট কোনদিন যাবে না আসলে, কিন্তু কথা হচ্ছে গিয়ে ওরা কেন করলো এটা। শিক্ষা মন্ত্রণালয়ের একটা চিঠি এসেছে, সেই চিঠির নিচে লেখা আছে পুলিশ বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, মানে একটা ভয় দেখানো আর কি, যে দেখো শিক্ষকদের কাছে একটা চিঠি আসছে কিন্তু কপি টু পুলিশ বাহিনী, অলরাইট, এটা করতে হবে, ওইটা করতে হবে। যে জিনিসটা নিচে লেখা নাই, কপি টু ছাত্রলীগ কথাটা লেখা নাই, অলরাইট, কিন্তু সেটা হয়তো উপর থেকে বলা আছে যে তোমরা ছাত্রলীগকে ব্যবহার করে কাজ করতে থাকো। ভাইস চ্যান্সেলরের নির্দেশই এই কাজগুলি হয়েছে এবং আমি মনে করি এটা ভাইস চ্যান্সেলর সম্পূর্ণ দায়ী। ভাইস চ্যান্সেলর এই দায় এড়াইতে পারেন না। তো সেই জন্য আমাদের আন্দোলন তো একটাই, এই ভাইস চ্যান্সেলর না যাওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না। এদিকে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় অধ্যাপক ডক্টর সাবিনা ইসলামকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনা অবশ্যই অনভিপ্রেত এবং নিন্দনীয়। শিক্ষকদের উপর হামলা এটি অবশ্যই যদি এইটার যথাযথ বিচারের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এই ব্যাপারে ডিন ফিজিক্যাল সায়েন্সেস প্রফেসর ডক্টর সাবিনা ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি কমিটি গঠিত হলো। রোববার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঞ্ছিত হন অধ্যাপক ইয়াসমিন হক সহ বেশ কয়েকজন শিক্ষক। সময় সংবাদ, সিলেট। এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার ঘটনার তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, শিক্ষকদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িয়ে পড়ায় বিব্রত হয়েছে তার দল। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন। যেসব উপাচার্য নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে তাদের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। গুরুতর অভিযোগ এসেছে যে তারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, গায়ে হাত তুলেছেন। এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। ছাত্রলীগের ছেলেদের এর মধ্যে জড়িয়ে পড়া আমাদেরকে সত্যিই বিব্রত করেছে। যে সমস্ত ভাইস চ্যান্সেলর ছাত্রদের নিজের স্বার্থে ব্যবহার করে কলঙ্কিত করেন, এ ধরনের ভাইস চ্যান্সেলর আমাদের প্রয়োজন নেই। আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রী মহোদয় নিজে এই বিষয়ে হস্তক্ষেপ করে অবিলম্বে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার একটি সুষ্ঠু সমাধান নিয়ে আসেন। বিদেশি অপরাধীদের সহযোগিতায় কিছু প্রবাসী বাংলাদেশি এদেশ থেকে যাওয়া ব্যবসায়ী ও শ্রমিকদের অপহরণে জড়িয়ে পড়ছে। পরে দেশের অপর কয়েকটি অপরাধী চক্র তাদের পরিবারের কাছ থেকে আদায় করে দিচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ।
এক্ষেত্রে অবৈধভাবে পাড়ি জমানো অভিবাসীরাই অপরাধীদের প্রধান লক্ষ্য। আর সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রভাবশালীদের ছত্রছায়া চলছে এই মুক্তিপণ বাণিজ্য। এক্ষেত্রে অভিবাসন নীতিমালা বাস্তবায়ন, আইনের প্রয়োগ ও বিদেশি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। তাফসির বাবুর রিপোর্ট। বৈধ কিংবা অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রতি বছর ঠিক কতজন লোক বিদেশে যায় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সাধারণত দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে যারা বিদেশে যাচ্ছেন তাদেরই একটা বড় অংশ অপহরণের শিকার হন। সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক কাজে বিদেশে যাতায়াত আছে এমন ব্যক্তিরাও এর শিকার হচ্ছেন। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে অপহরণ করে প্রায় 28 লাখ টাকা মুক্তিপণ আদায় করে একটি চক্র। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি অপরাধী চক্রের সাহায্য নিয়ে প্রবাসীরাই চালাচ্ছেন এই অপহরণ বাণিজ্য। দেশে অপর একটি গ্রুপ তাদের হয়ে আদায় করে দিচ্ছে মুক্তিপণ। আগের যে যারা সমুদ্র পথে মালয়েশিয়াতে যেতেন তাদেরকে যে মুক্তিপদ আদায় করা হতো যেই চক্র, সেই চক্রই হয়তো বা এটারই একটা কন্টিনিউয়েশন, হয়তো এটা অন্য ফর্মে এখন এই কাজগুলো হচ্ছে। ওখানে নানান রকমের গ্যাং অপারেট করছে, যাদের সাথে কানেক্টেড আমাদের বাংলাদেশেরও কিছু এই রাস্তা যারা এই কাজ করছে। এটা একটা আন্তর্জাতিক কানেকশন আছে এটার মধ্যে। এক্ষেত্রে বাংলাদেশে কিছু প্রভাবশালী লোকের তৎপরতা আর অপরাধীদের সঠিক তথ্য না থাকায় পার পেয়ে যাচ্ছে অপহরণকারী চক্র। এখানে যারা এই সবের সাথে জড়িত তাদের সাথে একটা প্রভাবশালী মহলের যোগসূত্র থাকাতে ল এনফোর্সিং এজেন্সিও খুব একটা সুবিধা করতে পারতেছে না। যাদেরকে ক্রিমিনাল রেকর্ডের জন্য ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এক জায়গা থেকে, সেই মানুষগুলি কিন্তু আবার দ্বিতীয়বার চলে যান। তো সেই জায়গাটা সরকারের কিন্তু অনেক বেশি এই দেশে সচেতন হওয়া দরকার যে কারা যাচ্ছেন। তারা বলছেন, দেশে মুক্তিপণ আদায়কারী চক্রকে শাস্তির আওতায় আনার পাশাপাশি বিদেশেও তাদের নেটওয়ার্ক ভাঙতে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত কিংবা লিবিয়ার মতো দেশগুলোর সাথে এই বিষয়ে তৎপর হতে হবে। জয়েন্ট পুলিশ ফোর্সের এক ধরনের ইনভেস্টিগেশন কিন্তু এখন আশু প্রয়োজন। তাদেরকে প্রকৃতপক্ষে ধরে নিয়ে এসে তাদের পানিশমেন্ট দেওয়া। সেকেন্ড হচ্ছে যে অভিবাসন নীতিটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা। যে সমস্ত জায়গায় বেশি লেবার ওরিয়েন্টেড সেখানে দূতাবাসকে আরো অ্যাক্টিভ হতে হবে। পাশাপাশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। ভেরিফাই হচ্ছে কিনা আমরা জানি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে সাগরে প্রাণ হারানো অভিবাসীদের বাড়িতে এখন শুধুই আহাজারি। মৃত্যুর জন্য দালালদের দায়ী করে দ্রুত নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। অন্যদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কনসিউলার সময় সংবাদকে জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। এই কান্না আর আর্তনাদ প্রিয় সন্তান হারানোর শোকে। মা নার্গিস আক্তারের কাছে ছেলে নাজমুলের ছবি এখন শুধুই স্মৃতি। দিন বদলের আশায় 3 বছর আগে লিবিয়া পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সোনারগাঁও গ্রামের নাজমুল ও আমিনুল। বেশি বেতনের লোভে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান তারা। একই পরিণতি হয়েছে আখাউড়া উপজেলার রুটি গ্রামের সোহাগ মিয়ার। পরিবারের একটাই দাবি, শেষবারের মতো দেখতে চান স্বজনদের। সরকারের কাছে আমার ছেলে আমি চাই, মরা হলেও চাই, জীবিত হলেও চাই। আমার আবেদন আমার বাইরে লাশ যেন আমার বাড়িতে আসে। লাশ ছাউনের কোনো পথ আসেনি, আমি লাশ চাই সরকারের কাছে, আমি লাশ চাই। বছর দেড়েক আগে ভাগ্যের চাকা ঘোরাতে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় পাড়ি জমায় মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের গনি খালাসি ও তার ভাতিজা কামরুল। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকা ডুবিতে মারা যান তারা। পরে মোবাইল ফোনে তাদের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একই দাবি কামরুলের স্বজনদেরও। তার লাশটা আমরা তাড়াতাড়ি পাই এবং আমরা যেন দেখতে পাই যে সে তাদের কবরটা আমাদের কাছে আছে। জমক 2টা মেয়ে, একটা ছেলে, প্রচুর খরচ থাকবো, আমি এখন কিভাবে সামলাবো। সরকারের প্রতি দাবি জানাই যে এই ধরনের কাম কাজ যারা করে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের মুন্নার মা জাহেদা খাতুন। একই অবস্থা সেনবাগের চিলাদি গ্রামের গোলাম মাওলা ও বেগমগঞ্জের হাজিপুর গ্রামের সুমনের পরিবারের।
আর সব শেষ করিয়ে লাইছি। আমি সরকারের কাছে অনুরোধ করি আর কি, যদি আমার ছেলে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আমাদেরকে জানাবে। এদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কনসুলার জানিয়েছেন, উপকূল থেকে 15 কিলোমিটার ভেতরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। যাত্রীদের অনেকেরই ছিল না লাইফ জ্যাকেট। যারা ডিটেনশন সেন্টারে আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের মধ্যে 15 জন দেশে ফিরে যেতে চান। আমরা ইতিমধ্যে বিষয়টি আইওএম এর সাথে চেক আপ করেছি। আইওএম যদি আমাদেরকে গ্রিন সিগন্যাল দেয় তাহলে হয়তো আমরা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে আমাদের যারা অলরেডি ডিটেনশন সেন্টারে আছে আমরা আশা করছি অতি শীঘ্রই তারা মুক্তি পাবেন, তাদেরকে দেশের প্রত্যাবর্তন করতে পারবো। তিনি আরো জানান, উদ্ধার হওয়া 154টি মরদেহের মধ্যে সবগুলি লিবিয়ান কর্তৃপক্ষ দাফন করেছে। এর মধ্যে 24 জন বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত 7 জনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না স্বজনদের কান্না। দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার দাবি এলাকাবাসীর। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু এবং কুমিল্লা থেকে বাহারায়নের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বামী শাহিনের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন সুরভি। একদিকে প্রিয়জনের মৃত্যুর শোক, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দিশেহারা তিনি। বেশি উপার্জন আর ভালো কাজের আশায় চট্টগ্রামে গিয়েছিলেন গাইবান্ধার যুবক শাহিন, কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে শাহিন ও তার পরিবারের সব স্বপ্ন। শুধু শাহিন নয়, কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত আরো 6 শ্রমিকের বাড়িতেও চলছে স্বজনদের আহাজারি। বাবা কিচ্ছু নেই মোর বাবা, দিন করা দিন খাওয়া বাবু। আজ ডিএল তুলে এসে মাছ বেঁচেছ বাবু, ডিএল তুলে এসে মাছ বেঁচেছ। বাচ্চা আছে কি করে খাবো, কিছু তো নেই আমার সংসারও। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং সাথে সাথে এই কথা বলতে চাই যে এই অসহায় দুস্থ পরিবারের প্রতি আমাদের নেক নজর রয়েছে এবং আমার পক্ষ থেকে এবং উপজেলার পক্ষ থেকে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা, আমি আর্থিক সহযোগিতা করব। সোমবার ভোরে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ট্রাক উল্টে নিহত হন 7 নির্মাণ শ্রমিক। নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 এবং আহতদের পরিবারকে 5,000 টাকা করে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ উপকূলের জেলেরা অপহরণ করে নিচ্ছে মুক্তিপণ, আদায় না হলে ঘটছে হত্যার মতো ঘটনা। দফায় দফায় বাড়ানো নিত্যপণ্যের দাম নিয়ে যখন ভোক্তারা অতিষ্ঠ, তখন গ্যাস বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্ত তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এর ফলে জীবনযাত্রার ব্যয়ে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি অতিরিক্ত উৎপাদন খরচের কারণে পণ্যের দাম বাড়ার আশঙ্কা সাধারণ মানুষের। তবে বিশ্লেষকরা মনে করছেন, এখনই সরাসরি পণ্যের বাজারে খুব একটা প্রভাব না পড়লেও স্বল্প আয়ের মানুষের জীবনযাপনে প্রভাব পড়বে। রিপোর্ট সানবির রুপলের। শহরাঞ্চলে বছর বছর বাড়ে বাড়ি ভাড়া, বাড়ে যাতায়াত, ভোগ্যপণ্য কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়। মাস ঘুরলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আয় ব্যয়ের হিসাব মেলাতে হলেও সবচেয়ে বেশি হিমশিম খেতে হয় মধ্য ও নিম্নবিত্তকে। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের এক জরিপে দেখা যায়, গেল 10 বছরে দেশের জীবনযাত্রার ব্যয় বেড়েছে 125%। এই যখন অবস্থা, তখন বাড়ল গ্যাস বিদ্যুতের দাম। এতে গ্যাসের 26.29% দাম বাড়ায় আবাসিক গ্রাহকদের অতিরিক্ত 200 টাকা ও বাণিজ্যিক গ্রাহককে প্রতি ঘনমিটার 2 টাকা, রূপান্তরিত সিএনজিতে গুনতে হবে অতিরিক্ত 5 টাকা। আর বিদ্যুৎ 2.93% দাম বাড়ায় 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী 20 টাকা, 600 ইউনিটের বেশি ব্যবহারে খরচ যোগ করতে হবে অতিরিক্ত 30 টাকা। ডাইরেক্ট ইনভলভমেন্ট যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ ইউজ হচ্ছে, অর্থাৎ প্রোডাকশন কস্ট কিন্তু বাড়বে। এইভাবে মানুষের সোর্স অফ ইনকাম তো অতটা বেড়ে যায়নি তাড়াতাড়ি, যেভাবে মানে এক্সপেন্ডিচারটা বেড়ে গেল। বছরটা শেষ হলে বাড়া এরপর সরকার জিনিসটা দেখেছে গ্যাস কারেন্ট বিল যে জিনিসটা হয়েছে, গ্যাসের সাথে সাথে অন্য জিনিসটা বাড়বো, তখন তো আর আমাদের চলার অনেক সমস্যা হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমালে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হতো না। আর গ্যাসের দাম একবারে না বাড়িয়ে ধারাবাহিকভাবে বাড়লে সাধারণ জনগণের উপর প্রভাব পড়তো না বলে মনে করেন তিনি। এই বিদ্যুতের গ্যাসের দাম বাড়ানোটা গরিব
মানুষের কথা চিন্তা করে করা হয়নি, তাদের কথা মাথায় রেখেও দাম বাড়ানো যেত। অর্থাৎ গরিব মানুষ কম বিদ্যুৎ ব্যবহার করে, সেখানে কোনো দাম না বাড়িয়ে, ওয়ান বার্নার চুলার জন্য না বাড়িয়ে বা মিটার ভিত্তিক গ্যাসের দাম বাড়ানোর চিন্তা করলে তাহলে সরকারের কার্যপরিধিতে তার যে ব্যয় সেই ক্ষেত্রেও সাশ্রয় হতো, গরিব লোকের উপরেও জীবনযাত্রার মানের উপর চাপ পড়তো না। এছাড়া সিএনজির দাম সামান্য বাড়লেও যাতায়াত ব্যয় যাতে নিয়ন্ত্রণে থাকে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার পরামর্শ দেন এই বিশ্লেষক। যে হারে গ্যাসের দাম বাড়ানো হলো, ভাড়া বেড়ে গেল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ফেলানী হত্যার ঘটনায় তার পরিবারকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারত সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। দুপুরে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া এই ক্ষতিপূরণ হিসেবে ধার্য করা রুপি আগামী 6 সপ্তাহের মধ্যে ফেলানীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফেলানী হত্যার ফলে তার পরিবারকে 5 লক্ষ রুপি ক্ষতিপূরণের এবং সেই অর্থটি কেন্দ্রীয় সরকারকে প্রদানের জন্য তারা নির্দেশ দিয়েছে, যাতে কেন্দ্রীয় সরকার বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের মাধ্যমে ফেলানীর পরিবারকে তা হস্তান্তর করে। এই সিদ্ধান্তের ভেতর দিয়ে কিন্তু একটা জিনিস ভারত প্রকারান্তে স্বীকার করে নিল, অপরাধের দায়টা। এর ফলে আমরা যে অপরাধীর সাজা চেয়ে যে বিচার চাচ্ছি, একটা ন্যায্য বিচার, এই বিচার দাবির ন্যায্যতাটা কিন্তু নতুন করে প্রতিষ্ঠিত হলো। সিলেটের আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার পলাতক 3 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সায়েদুল করিম এ আদেশ দেন। এর আগে পলাতক 3 আসামির বাড়ির মালামাল ক্রোকের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এছাড়া পুলিশের দাখিলকৃত চার্জশিটের ওপর শুনানির দিন আগামী 7 সেপ্টেম্বর ধার্য করেন বিচারক। গত 16 আগস্ট কামরুল ইসলাম, তার ভাই শামীম আলম ও পাভেল ইসলাম জাকিরকে পলাতক দেখিয়ে 13 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। এর প্রেক্ষিতে 25 আগস্ট পলাতক 3 জনের মালামাল ক্রোকের নির্দেশ দেন আদালত। 8 জুলাই শহরের কুমারগাঁও এলাকায় চোর সন্দেহে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাজনকে। রাজন হত্যার মামলার আজকে ধার্য তারিখ ছিল। পলাতক 3 আসামির বিরুদ্ধে আদালতে হাজিরের নিমিত্তে পত্রিকায় বিজ্ঞ আদালত দিয়েছেন। আজও টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। এদিকে কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও সেখানে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দেখা দিয়েছে নদী ভাঙনও। গতকাল সন্ধ্যা থেকে আবারও তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়ায় পানি ঢুকে পড়েছে ডিমলা ও জলঢাকা উপজেলার কয়েকটি ইউনিয়নে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 7,000 পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে জেলার সদর উপজেলা সহ দোয়ারা বাজার ও বিশ্বম্ভরপুরের নিম্নাঞ্চল। টানা বর্ষণে বেড়েই চলেছে শ্রমজীবী মানুষের দুর্ভোগ। এছাড়া দিনাজপুরের 6টি উপজেলা এবং ঝালকাঠির 25টি গ্রাম এখনো পানিতে তলিয়ে আছে। অন্যদিকে নামতে শুরু করেছে গাইবান্ধা ও সিরাজগঞ্জের পানি। বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক চাহিদার পাশাপাশি প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও চামড়া শিল্পের বিকাশে গড়ে ওঠেনি পরিকল্পিত ট্যানারি শিল্প। স্বাধীনতার পর এখানে বিচ্ছিন্নভাবে 22টি ট্যানারি প্রতিষ্ঠা হলেও এখন এর কোনোটাই চালু নেই। সবশেষ 2 মাস আগে ইটিপি না থাকার অভিযোগে 2টি ট্যানারি বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার চামড়া ব্যবসায়ীরা। রিপোর্ট কমলদের। ঐতিহ্যগতভাবে চট্টগ্রাম অঞ্চলে অনেক বেশি পশু জবাই করা হয়। প্রতি বছর প্রায় 5 লাখ পশু কোরবানি দেওয়া হয় এখানে। ফলে স্বাধীনতার পর এখানে গড়ে ওঠে 22টি ট্যানারি কারখানা। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এসব কারখানা বন্ধ হয়ে যায়। সবশেষ 2 মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে মুরাদপুর এলাকার মদিনা ট্যানারি এবং কালুরঘাট এলাকার রিফ লেদার। একটা ট্যানারি হলো মদিনা ট্যানারি, একটা ট্যানারি হলো লিভ লেদার। এই দুটাতে পরিবেশ দূষণে আসিয়া তাদেরকে একটু ঝামেলা করে, সেই জন্য তাদেরকে জরিমানা করে। তারাও এই জন্য পূর্ববর্তী মানুষ রাগ করে ব্যবসা করে না। বন্ধের কারণে আমাদের প্রায় 400 শ্রমিক বেকার, প্রায় 35 লক্ষ স্কোয়ারের মতো আমরা আমাদের এখানে মজুদ রয়ে গেছে। এগুলো এখন বিভিন্ন পার্টের বিভিন্ন দেশের অর্ডার আছে, এগুলো আমরা প্রোডাকশন করতে পারছি না।
প্রোডাকশন করলে পরিবেশের দিকে বাধা আসতেছে। এদিকে মদিনা ট্যানারি এবং রিফলেদার বন্ধ হয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়তে হয়েছে এখানকার চামড়া ব্যবসায়ীদের। চট্টগ্রামে ট্যানারি শিল্প না থাকাতে আমাদের চট্টগ্রাম ব্যবসায়ীদের অনেক সমস্যার মধ্যে আমরা পড়ছি। আমরা ঠিক সময়ে চামড়াগুলা যানজটের কারণে এবং গাড়ি ঘোড়ার কারণে আমরা ঠিকভাবে ট্যানারিতে পৌঁছাতে পারতেছি না। এই বন্ধ করার জন্য আমরা খুব সমস্যা পড়ে গেছি, কারণ আমরা ঢাকা বিক্রি করলে আমাদের টাকার কোনো নিশ্চয়তা থাকে না, মাল যাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না, এই জন্য আমরা খুব চিন্তিত আছি। চট্টগ্রামে কাঁচা চামড়ার 200 ছোট বড় আড়ত রয়েছে। এখান থেকে প্রতি বছর 15 থেকে 20 লাখ চামড়া ট্যানারিতে পাঠানো হয়। স্বাধীনতার পর অন্তত 22টি ট্যানারি নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু হয়েছিল এই চামড়া শিল্পের, কিন্তু নানা সমস্যার কারণে বিগত বছরগুলোতে বন্ধ হয়ে গেছে 20টি কারখানা। সবেদন নীলমণি যে 2টি কারখানা ছিল গত 2 মাস আগে পরিবেশ অধিদপ্তর তাও বন্ধ করে দিয়েছে। আর এর ফলে হাজার হাজার শ্রমিক যেমন বেকার হয়ে পড়েছে, তেমনি বেকায়দায় পড়েছে চামড়া ব্যবসায়ীরা। চট্টগ্রামের মুরাদপুর থেকে কমল দেব, সময় সংবাদ। মাফিয়া চক্রের কারণে চট্টগ্রাম বন্দর ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরী। দুপুরে চট্টগ্রাম শহরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালানের রুট হিসেবে চট্টগ্রাম বন্দরকে ব্যবহারের ষড়যন্ত্র চলছে। চট্টগ্রাম বন্দরটা ছিল শক্তিশালী, এটাকে অযোগ্য অথর্ব চক্রান্তকারী মাফিয়া গ্রুপের সহযোগিতার ফলে এটা ধ্বংসের বিভিন্ন চিহ্ন অতিব আমরা দেখতে পাচ্ছি। এই বন্ধকে কেন্দ্র করে একবার আসবে অস্ত্র, একবার কোকেন আসবে। মাফিয়াদের চক্রান্তের হাতে মোকাবিলা করার জন্য খুব শক্ত সিদ্ধান্ত নিতে হয়। ফেনীতে 20টিরও বেশি মামলার আসামি জাহাঙ্গীর আলমকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ফেনী মডেল থানার তালিকাভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীর নিজ বাড়িতে অবস্থান করছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালান তারা। প্রায় 3 ঘন্টা অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র, 6 রাউন্ড গুলিসহ 4টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্ফোরক আইনে 12টি সহ 20টিরও বেশি মামলা রয়েছে। তার কাছ থেকে 4টি আপনার অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। সেই আমাদের থানার মামলা প্রায় 20টা মামলার মতো মামলার পলাতক আসামি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা রুজু হয়েছে। সে আইনের আওতায় তাকে আমরা কোর্টে সোপর্দ করব। সুন্দরবনে র্যাবের গুলিতে খলিল নামে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, গতরাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন তারা। ভোরে বনদস্যু বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে খলিল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে 12টি অস্ত্রসহ 114 রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র্যাব। নিহত খলিল বনদস্যু মনির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে র্যাব। জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ উপকূলের জেলেরা। নদী বা সমুদ্র সর্বত্রই জলদস্যুদের অপতৎপরতা চলছে। জেলেদের সঙ্গে থাকা সবই লুটে নিচ্ছে তারা। অপহরণ করে আদায় করা হচ্ছে মুক্তিপণ, আর এই মুক্তিপণ না পেলে হত্যা করা হচ্ছে জেলেদের। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, জলদস্যু দমনে তারা সচেষ্ট রয়েছেন। মাহমুদুর নবীর তোলা ছবিতে ফিরদৌস সোহাগের রিপোর্টে বিস্তারিত। ভরা মৌসুমে ইলিশ না পেয়ে জেলেরা এমনিতেই অনেক কষ্টে জীবনযাপন করছেন। তার উপর জলদস্যুদের উপদ্রব জেলেদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। অস্ত্রের মুখে জিম্মি, জাল ও বোট ছিনতাই, মুক্তিপণের জন্য অত্যাচার, কখনো হত্যা পর্যন্ত করা হচ্ছে। এই অবস্থার পরিবর্তন চান জেলেরা। সাগরে খুব জলদস্যু, ঠিক মতন মাছ ধরতে পারি না। ডাকাইতে ধরে আমাকে পিটিয়ে ভাড়া সব মানুষ নদী ফেলে দেয়, মাছ লয়ে যায়, মাছ লয়ে যায়, তেল বাজার সব লয়ে যায়। টাকা আদায় করে চাই, দিতে পারলে ছেড়ে দেয়, না হইলে মারিয়া লাই। দিন দিন এসব ঘটনা বাড়ছে বলে জানান জেলে সমিতির নেতারা। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, জলদস্যু দমনে সচেষ্ট তারা। গত 3 বছরে 496টি বোট অপহৃত হয়েছে। তার মধ্যে 416টা বোট মুক্তিপণ দিয়ে দাবি মুক্ত করা হয়েছিল, কিন্তু 296 জন জেলের আজও আমরা কোনো সন্ধান পাইনি। যে সমস্ত ডাকাতিগুলো সংগঠিত হয়েছে, আমরা গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখছি। আমরা অতি সত্বর জলদস্যুদেরকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করব এবং সাগর নদীকে ডাকাত মুক্ত রাখতে, জলদস্যু মুক্ত রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলার নদ নদী, সুন্দরবন এলাকা এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় জলদস্যুদের তৎপরতা সবচেয়ে বেশি। দেশের নদী ও সাগর ইলিশ ধরার সাথে সরাসরি সম্পৃক্ত জেলেদের সংখ্যা প্রায় 5 লাখ, আর পরোক্ষভাবে আরও জড়িত প্রায় 20 লাখ মানুষ। নদী ও সাগরে এইসব জেলেদের যথাযথ নিরাপত্তা না দেয়া গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে, ঘাটতি হবে আমিষের, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে 2 কিলোমিটার অবৈধ গ্যাস সরবরাহের পাইপলাইন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে আঞ্চলিক তিতাস গ্যাস কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় আশুলিয়ার শ্রীপুর, নতুন নগর, সুবন্দি, কুন্ডা ও খালপা এলাকায়। এ সময় তারা প্রায় 2 কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন এবং ওই এলাকার মূল পাইপলাইন জব্দ করা হয়। একই সঙ্গে বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের দায়ে 2 জনের কাছ থেকে 25 ও 10,000 টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার দের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ঢাকার তেজগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক সুব্রত কুমারের ওপর হামলার পর থেকেই তারেক পলাতক ছিল। পরে গতরাতে নরসিংদী থেকে তার স্ত্রীকে আটক করা হয়। খবর পেয়ে আজ সকালে ঢাকার তেজগাঁও থানায় আত্মসমর্পণ করে তারেক। পরে তাকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে হামলার ঘটনায় আনোয়ার নামে আরও এক যুবককে ঈশ্বরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করা হলো। গত বুধবার অধ্যাপক সুব্রত কুমার দেকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তারেকের নাম উল্লেখ করে 15 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার দেকে কতিপয় দুষ্কৃতিকারী হামলা করে, তো সেই সংক্রান্তে একটা মামলা হয় আমাদের থানায় দ্রুত বিচার আইনে। সেই দ্রুত বিচার আইনের 1 নম্বর আসামি, এজার নামী আসামি তারেককে আমরা ঢাকা থেকে গ্রেপ্তার করি আজকে। তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজীপুরে শিক্ষকদের পদমর্যাদাগত বৈষম্য দূরীকরণ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করেন তারা। এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। এছাড়া দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের বাইরে থাকা হত্যাকারীদের ফিরিয়ে এনে দ্রুত বিচার বাস্তবায়ন ও 21 আগস্ট গ্রেনেড হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে রংপুর জেলা আওয়ামী লীগ। বেলা 12টায় নগরীর 0 পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা 15 ও 21 আগস্টের ঘটনায় সকল অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। রংপুরে শুরু হলো দেশের প্রথম নারী কমিউনিটি পুলিশ ইউনিটের কার্যক্রম। দুপুরে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতিধন্য পায়রাবন্ধ থেকে এই কার্যক্রম শুরু হয়। পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার। মূলত শহর বন্দর গ্রামে আইন শৃঙ্খলা রক্ষা, বাল্যবিবাহ, ইফটিজিং বন্ধ করার লক্ষ্য নিয়েই পরিচালিত হবে এই নারী ইউনিটের কার্যক্রম। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি, মৌন মিছিল। নিজ স্বার্থে ছাত্রদের ব্যবহারকারী উপাচার্যের দরকার নেই, মন্তব্য সুরঞ্জিতের। ছাত্রলীগের ছেলেদের এর মধ্যে জড়িয়ে পড়া আমাদেরকে সত্যিই বিব্রত করেছে। অবৈধভাবে বিদেশ গিয়ে অনেকেই শিকার হচ্ছেন অপহরণের, প্রবাসী বাংলাদেশিরাও জড়িত। লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোয় চাপের মুখে মধ্য নিম্নবিত্তরা। খরচ বাড়বে জীবনযাত্রায়, সেবা খাতে ব্যয় নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। কুমিল্লার কোটবাড়িতে ট্রাক উল্টে 7 নির্মাণ শ্রমিক নিহত। গ্রামের বাড়ি গাইবান্ধায় স্বজনদের আহাজারি, আহত আরো 5।
এবং ফেলানীর পরিবারকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারত সরকারকে দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ, সময় বেঁধে দিল 6 সপ্তাহ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।